দেবু দুপাড়া পেরিয়ে প্রায়ই এসে বসে অশ্বত্থ গাছটার কাছে। শেষ যেদিন রিক্সা ভ্যানে সব মালপত্র চাপিয়ে রওনা দিয়েছিল ওরা নতুন বাড়ির পথে, দেবু যতক্ষণ দেখা যায় গাছটাকে ততক্ষণ তাকিয়েছিল গাছটার দিকে। মনে হচ্ছিল দীর্ঘ নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। বাতাস ভারী হয়েছিল। গাছের ঝুড়ি বেয়ে অসংখ্য প্রশ্নবোধক চিহ্ন নেমে আসছিল। কেন কেন সবাই মিলে মনোহরপুর শূন্য করে পালিয়ে যাচ্ছে তাকে ফেলে? পিতৃপুরুষের ভিটে বাটি, জমি, গাছগাছালি ফেলে এতটুকু পিছুটান অনুভব না করে চলে যাচ্ছে যে যেদিকে পারে। এই কেমন অভিশাপ? প্রশ্নটা দেবকেও রাত দিন তাড়া করে মারে। যদিও কেউ এই নিয়ে কোনো আলোচনাতে যেতে চায় না, সন্তর্পণে এড়িয়ে যায়, পাছে আরো বিপদ এসে জোটে। নতুন ভাড়া বাড়ি থেকে বেরোনোর সময় তাকে পই পই করে সাবধান করে দেয়া হয় রোজ, ভুলেও যেন সে পুরনো পাড়ার দিকে না যায়। ভয়টা যে তারও মনে নেই তেমন নয়, তবে সাইকেলের প্যাডেলে চাপ দিলে কি এক অমোঘ নেশার টান এসে চলে আসে বুড়ো অশ্বত্থ গাছটার কাছে। এর বেশি এগোনোর সাহস হয় না যদিও। চুপচাপ গাছটার তলায় বসে ঘাড় উঁচু করে দেখতে থাকে শাখা প্রশাখা, পাতা থেকে ঝুলে পড়া লম্বা দড়ির মতো ঝুড়িগুলো। কিছু কি বলতে চায় ওরা? দেবু কান পেতে থাকে। শুধু বাতাসের শো শো শব্দ ছাড়া তেমন কিছু ঠাহর হয় না। দেবুর খালি মনে হয় মনোহরপুরের শেষ প্রান্তে জন্মযুগ ধরে দাঁড়িয়ে থাকা এই গাছটার কাছে অনেক প্রশ্নের উত্তর আছে, যে প্রশ্নগুলো মুখে টু শব্দটি না করে মনোহরপুরের জ্ঞান হওয়া শিশু থেকে প্রবীণেরা প্রাণপণে খুঁজে চলেছে। দেবু গাছের চারপাশটা প্রদক্ষিণ করে, তারপর হতাশ হয়ে প্রতিদিনের মতোই ফিরে যায় বাবা মা ভাইয়ের সংসারে। কি সেই প্রশ্ন, কি বা তার উত্তর যা শুধু এক প্রবীণ অশ্বত্থ গাছের কাছে আছে? মনোহরপুর কোন বিপদে মুড়ে আছে? কেন গ্রামের প্রতিটি মানুষ পালাচ্ছে মনোহরপুর ছেড়ে? হরর FM, আপনার আমার সবার ভৌতিক আড্ডাখানা। নমস্কার, 3.3 হরর FM থেকে বলছি সহেলি। আজ আপনারা শুনছেন গ্রাম বাংলার ভয়ের গল্প, ঘন ঘোরে মনোহরপুর। কি রে, মোহনদা বলল তুই নাকি সাইকেল নিয়ে পাড়ার দিকে গিয়েছিলি? খেতে বসে বাবার ধমক খেয়ে দেবু নড়ে চড়ে বসল। ভাতের গ্রাস পাকাতে পাকাতে ভাবছিল কি উত্তর দেওয়া যায়। ঢুকিনি তো, অশ্বত্থতলা অবধি গিয়েই চলে এসেছি। দেবু বুঝতে পারল মিথ্যে বলে লাভ নেই, বাবা মোহন কাকার কথা অবিশ্বাস করবেন না। দেবু মায়ের মুখের দিকে তাকালো। খাওয়া বন্ধ করে কেমন যেন ফ্যাকাশে মুখে বসে আছেন মা। কেন বারণ করিনি? চারিদিকে বিপদ গ্রাস করে বসে আছে আমাদের। কি চাস, ডেকে পাড়াতেও নিয়ে আসি তাদের? বাবা মায়ের উদ্বিগ্ন হবার যথেষ্ট কারণ আছে দেবু বোঝে, তাই বলে সকলে কলু পেটে বসে থাকবে এ কেমন? মনোহরপুরে জন্ম তার। ছাপাখানার পাশের মাঠে বাবার সঙ্গে বল নিয়ে খেলা শুরু। বছর 5 বয়স হতেই নিম, গোপাল, সিধু কত বন্ধু মেলে বিকেল থেকে ছাপাখানার মাঠ দাপানো। সন্ধে নেমে গেলেও হুঁশ থাকে না বাড়ি ফেরার। হ্যাঁ, প্রাইমারি স্কুলের পর হাই স্কুল মনোহরপুরে নেই বলে তাদের আসতে হয় টাউন স্কুলে। সেই সুবাদে সাইকেল জোটে যেন পঙ্খিরাজের পাখনা। হুস হুস করে যেদিকে চাও ছুটে বেড়াও। ফাঁকা ধান জমি, নিম গাছ, জামরুল গাছে হুটোপুটি, সেসব কি এত সহজে মুছে যায়? বাবাও সাইকেল চেপে টাউনে আসতেন রোজ। টাউন হাসপাতালের অফিসে কাজ করেন বাবা। সন্ধ্যের পরে যে যার বাসায় খানিক জিরিয়ে কুলো জ্যাঠার চায়ের দোকান সরগরম করতে তারাও পিছপা হতেন না। আশেপাশের কাকি মায়েরা মিলেও
কারণ না কারণ উঠোন রোয়াকে বসে চলতো কলকলানি। সমস্ত অস্তাচাল্য পাঠিয়ে এই কেমন নীরবতা দেবু বোঝে না। দেবু এখন অষ্টম শ্রেণী। স্কুলে গেলে বন্ধুদের সঙ্গে দেখা হয় ঠিকই, তবে মনোহরপুরের বন্ধুরা আগের মতো স্বতঃস্ফূর্ত নয়। দেবু অনেকবার চেষ্টা করেছে বিষয়টা নিয়ে কথা বলার। কেউ থামিয়েছে, কেউ উঠে চলে গেছে, কেউ প্রতিবাদ করে বলেছে এই নিয়ে কথা বলা বারণ। দেবু তার খেলাপ করলে বড়দের জানানো হবে। স্কুল থেকে বাড়ি ফেরার পর শুধু হতাশায় ঘেরা কিছু মুখ ঘুরে ফেরে। ছোট ভাই শিবুও সন্ধ্যা থেকেই ভয় ভোলার বাহানায় ঘুমিয়ে পড়ে। বাবার ভয়, মায়ের আতঙ্ক সবকিছু বুঝে দেবু মাথা নিচু করে থাকে। বন্ধুরা বিভিন্ন পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সবাই যেন আলাদা গ্রহের মানুষ। দেবব্রত! জলদগম্ভীর ডাক শুনে দেবু পিছন ফিরে তাকায়। মিলন স্যার, সকলের অত্যন্ত পছন্দের শিক্ষক তিনি। দেবরও আদর্শ মিলন স্যার। স্যার শুধু ভালো পড়ান তা নয়, সকলের সঙ্গে এমন বন্ধুর মতো মিশেন, কত বিষয় নিয়ে আলোচনা করেন। সকলে মুগ্ধ হয়ে থাকে স্যারের ক্লাসে। হ্যাঁ স্যার। দেবু টিফিন ব্রেকে করিডর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। স্যারের ডাক পেয়ে ফিরে গেল। কি ব্যাপার বলো তো? কদিন ধরেই দেখছি তুমি একা একা থাকো। ব্রেকে ছেলেরা মাঠে খেলে, তুমি যাও না সেখানে? মিলন স্যারের কথায় দেবু খানিক লজ্জা পেল। কেউ বলেছে নাকি স্যার সত্যি টের পেয়েছেন? দেবুর সংশয় হয়। তেমন কিছু নয় স্যার, এমনি। মিলন স্যার যেন দেবুর কথায় ঠিক সহমত হন না, ঈষৎ ভুরু কুঁচকে থাকেন। মনোহরপুরের গোটা ৬২ পরিবারের বাস জানি, ছোট পাড়া। আজব সব কাণ্ড কারখানার খবর আসছিল বটে। একসময় এই ছোট ছোট খবরগুলোই বিশাল আকার ধারণ করল। প্রশাসন পর্যন্ত তৎপর হয়ে মানুষজনকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করল। আমি জানি দেবু, তুমি খুব সংবেদনশীল, বাকিদের মতো নও। সব সময়ই নানা রকম উদ্ভাবনী শক্তি তোমায় তাড়িয়ে বেড়ায়। আমার ধারণা তুমি চিন্তায় ডুবে আছো। মিলন স্যারের কথায় দেবুর হঠাৎ মনে হলো একটা অস্পষ্ট আলোর রেখা তাকে ছুঁয়ে দেখার চেষ্টা করছে। এই প্রথম কেউ মনোহরপুর নিয়ে কথা বলছেন, তাও মিলন স্যারের মতো একজন ব্যক্তিত্ব। দেবুর আভ্যন্তরীণ আলোগুলো একটু একটু করে যেন ফুটে উঠতে চাইছে। চশমার পেছনে মিলন স্যারের বুদ্ধিদীপ্ত চোখ দুটোর দিকে সরাসরি তাকিয়ে দেবু কিছুটা সম্মতির লক্ষণ জানালো। স্যার দেবুর কানে হাত রেখে করিডোর দিয়ে হাঁটতে লাগলেন। স্যার, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যে কথাটা গত ৪ মাস যাবৎ কাউকে বলেনি, সেটাই আজ বলল দেবু স্যারকে। মেনে যে নিতেও নেই। যাই হোক, আমার বাড়ি চেনে তো, পোস্ট অফিসের পাশেই। ইচ্ছে হলে আসতে পারো, কথা হবে। দেবুকে ছেড়ে স্যার এগিয়ে গেলেন স্টাফ রুমের দিকে। দেবু শিরা বেয়ে ঠান্ডা স্রোত নেমে আসছে। সমাধানের রাস্তা নাকি বিপদের সংকেত? দোলাচলে ডুবে যাচ্ছে দেবুর মন। বাবার বকুনির পর থেকে দেবুর স্কুলের পর বাড়ি থেকে বেরোনো বারণ। স্কুলও ঠিকঠাক যাচ্ছে কিনা নজর রাখা হয়। তাও সন্ধেবেলা বাবা মার কাছে মিলন স্যারের বাড়ি যাওয়ার আবদারটুকু রাখল দেবু। প্রথমে নেতিবাচক কথোপকথন হলেও শেষমেশ রাজি হলেন বাবা, তবে উনি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন, তেমনই শর্ত আরোপ হলো। মিলন স্যারের বাড়িতে আরো সব ছাত্রীরা আসে। কেউ পড়া বোঝে, কেউ স্কুলের ম্যাগাজিনের আলোচনা নিয়ে, কেউ খেলার মাঠের কথা নিয়ে। বসার ঘরে দেবও বসে রইল, তবে চুপচাপ। বাকি কোনো কিছুতেই যেন তার উৎসাহ নেই। সবাই একে একে চলে যেতে মিলন স্যার বাইরের সদর দরজা বন্ধ করে দিলেন। বলো তো দেবব্রত, কি এত ভাবছো? দেবর মনের ভেতর কথাগুলো সাজাচ্ছিল এতক্ষণ। ঠিক কোথা থেকে শুরু করবে বুঝে উঠতে পারছিল না। মনোহরপুরেই জন্ম আমার। শুধু আমার কেন, বাবারও। দাদুর আমলের বাড়ি, ছোট, একতলা হলেও আমাদের বাড়ি। ধুলোবালি, খেলাধুলা, ওঠা বসা করতে করতে এত বড় হলাম। বছর ৩ আগে খবর পেলাম কানু কাকুর ছেলে ধ্রুবকে পাওয়া যাচ্ছে না।
পরদিন বড় ট্যাঙ্কটার কাছে পাওয়া গেল ওকে, তবে মৃত। থানা পুলিশ পরীক্ষা করে জানা গেল কোনো কিছুর ফাঁসে শ্বাসরোধ হয়ে চলে গেছে ধ্রুব। এরপর আরো কত নাম এভাবে চলে গেল। পাড়ার গরু বাছুর কুকুর বিড়াল সব উধাও হয়ে গেল। সকালে উঠে এদিক ওদিক মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত, কেউ কোনো কুল কিনারা করতে পারল না। দেবুর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। মিলন স্যার বললেন, তারপর? আমাদের মনোহরপুরের ওই একটি জল ট্যাঙ্ক, ৬২ পরিবারে ওখান থেকেই জল সরবরাহ হয়। কিছুদিন ধরে খুব জল কষ্ট শুরু হলো। কখনো জল আসে, কখনো আসে না। বিডিও স্যারের তত্ত্বাবধানে দুবার ট্যাঙ্কের নিচে লোক পাঠানো হলো। প্রথমবার সমাধানের জন্য, কিন্তু প্রথম লোকটি আর ট্যাঙ্কের তলা থেকে না ফিরে আসায় দ্বিতীয়জন নামলো তাকে খুঁজতে। সেও ফিরল না। ওপর থেকে তার কোমরে দড়ি ধরে টানাটানিতে শুধুমাত্র দড়িটিই উঠে এলো। প্রশাসন, ইঞ্জিনিয়ার সকলেই এলেন একে একে। এক ভয়াল শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া কিছুই শুনতে পায় না কেউ। প্রাণের ভয় কেউ এগোতেই চায় না। এসে গেল মনোহরপুর খালি করার নির্দেশ। যদিও আশ্বাস দেওয়া হয় খুব শীঘ্রই সমস্যার সমাধান করে সবাইকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তারও ৮ মাস কেটে গেল, কেউ ঢোকেই না সেখানে। কিভাবে ফিরবো আমরা স্যার? মিলন স্যার দেবুর মাথায় হাত রাখলেন। দেবু কান্নায় ভেঙে পড়েছে। তোমার একটা বিষয় ভালো লাগছে আমার দেবব্রত, তুমি অত্যন্ত ভাবছো। বাকিরা তো নিস্তব্ধ। পুজো আচার ভূত সংস্কার সব আঁকড়ে ধরে আছেন, কিন্তু এভাবে ভয় পেলে কোনো দিনই ফিরতে পারবে না তোমরা। ভয় মানুষের সবচাইতে বড় শত্রু। ভয়কে জয় না করতে পারলে মানুষ পিছিয়ে পড়বে। মিলন স্যারের কথায় কিছুটা বল পেল দেবু, কিন্তু অশ্বত্থ গাছটার কথা কিছুতেই বলতে পারল না। এভাবে বেশ কয়েকটি বিকেলে পড়া বোঝার নাম করে দেবু মিলন স্যারের বাড়ি আসা যাওয়া শুরু করলো। প্রথম দিকে বাবা সঙ্গে করে আসলেও পরে দেবুকে ভরসা করতে শুরু করলেন। আজ বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে খানিক পোস্ট অফিসের রাস্তায় এগিয়েও দেবু সার্কেল ঘোরালো। দোকানপাট ইটকাঠের বাড়িঘর ফেলে পৌঁছে গেল অশ্বত্থ গাছটার কাছে। হে কি, কে শুয়ে আছে ওখানে? শুয়ে নাকি মৃত? দেবু ভয়ে ভয়ে কাছে এগোলো। এ তো মনোহরপুরের রাজু পাগলা। বাড়ি বাড়ি খাবার চেয়ে বেড়াতো, রাতে অশ্বত্থতলাতেই এসে শুয়ে পড়তো। বহুদিন তাকে দেখা যায়নি। সবাই ভেবেছিল ও আর নেই। দেবু ঝুঁকে পড়ল ওর মুখের কাছে। তখনই পাগলটা লাফ মেরে উঠে বসে হাসতে লাগলো খুব। দেবু ছিটকে গেল দুপা পেছনে। এছিস? রাজু জিজ্ঞেস করল। গাছের ঝুড়ির মতোই তার দাড়ি গোফের দড়ি নেমেছে, চোখের কোণে পিছুটির দলা, ছেঁড়া একটা জামা আর গামছা জড়ানো পরনে। তবে হাসিখানা একেবারে দুশ্চিন্তাহীন, কোনো বিপদই যেন তাকে ছোঁয়নি। তুমি কোথায় ছিলে একদিন? দেবু দূর থেকে জিজ্ঞেস করল। কেন, ওই পাড়াতে? কেউ নাই, খাবার নাই, বড্ড খিদে আমাদের, দুজনেরই খিদে পেয়েছে। খেতে দিবি? যদিও পাগলের কথা, তাও দেবুর মনে অনেক প্রশ্ন জাগছে। কার কথা বলছে পাগলটা? দেবুর পড়ার ব্যাগে একটা কেকের প্যাকেট আর জল ছিল। মা স্কুলের টিফিনে দিয়েছিল, খাওয়া হয়নি। দেবু সেটাই এগিয়ে দিল পাগলটাকে। কার কথা বলছো? কার খিদে পেয়েছে? দেবু সাহস করে জানতে চাইল। রাজু পাগলা খাবার খেয়ে মহা খুশি। কেকে কামড় বসাতে বসাতে বারবার গাছের ওপর দিকে তাকাচ্ছে সে। দেবু খানিক এগিয়ে এসে দেখল ওপর দিকে। গাছের কিছু ডালপালা যেন ফোঁস ফোঁস করছে। দেবু আরো খানিক এগোলো। তখনই ঘটল অঘটনটা। পেছন থেকে কেউ টেনে যেন আঁচড়ে ফেলে দিল তাকে। কোনো রকমের সামলে নিয়ে দেখল পাগলটাই ফেলে দিয়েছে তাকে। বললাম না ওর খিদে পেয়েছে? তুই সামনে গেলেই আস্ত গিলে খাবে। খুব সাহস না তোর? যা পালা বলছি। পাগলটা খুব হাঁপাচ্ছে। না, আজ জেনেই যাব। কার কথা বলছো?
দেবুরও জেদ চেপে গেল। রাজু পাগলা আঙুল তুলে গাছটার দিকে দেখালো। দেবু শিউরে উঠল। এতদিন বোঝা যায়নি, গাছের ছালের সঙ্গে মিশেছিল প্রকাণ্ড এক ময়াল সাপ। হিস হিস শব্দ করতে করতে পাক ছাড়াতে ছাড়াতে নেমে আসছে দেবুর দিকেই। দেবু সাইকেল ফেলে পাগলটাকে হিড়হিড় করে টানতে টানতে মনোহরপুরের পথেই ছুটতে লাগলো। অসত্য গাছের ওপারে কিছু লোকজনের গলা পাওয়া গেল তখনই। দেবব্রত, স্টপ, আমরা এসে গেছি, ভয় পেও না। মিলন স্যার আরো লোকজন সঙ্গে করে এসে হাজির। দানবীয় চেহারার সাপটা তখন হেলতে দুলতে মনোহরপুরের রাস্তায়, তবে কিছুটা ক্লান্ত অবসন্ন। জলট্যাঙ্ক পর্যন্ত এসে সে থামল। তারপর ধীরে ধীরে ট্যাঙ্কের গা বেয়ে খানিক উঠে নেমে যেতে লাগলো নিচের দিকে। সবাই তখন এগিয়ে এসেছে। ট্যাঙ্কের নিচে প্রকাণ্ড সুড়ঙ্গপথ বানিয়ে নিয়েছে সে। সেখানেই আশ্রয় নিয়েছে লোকালয় থেকে বাঁচতে। খিদের তাড়নায় বেরিয়ে আসে, মানুষজনকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু মুখে ঠেলে দেয় ভবিষ্যতের খাদ্যের জন্য। যেহেতু মৃতদেহ সরিয়ে ফেলা হয়, তাই সে অভুক্ত থাকে। ট্যাঙ্কের মুখ এমনভাবে পেঁচিয়ে থাকে জল সরবরাহের ব্যাঘাত ঘটে। শুধুমাত্র সেই দুজন লোক তার খিদে নিবারণ করেছিল, যারা ট্যাঙ্কের নিচে নেমে আর ওঠেনি। তার খিদে মেটাতেই উধাও হয়েছিল পাড়ার গরু কুকুর। মনোহরপুর খালি হয়ে যাওয়ার পর সে পুরোপুরি বেরিয়ে আসে। অশ্বত্থ গাছে জড়িয়ে আশ্রয় নেয়, খিদেতে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে। রাজুকে ঘিরে ধরেছে গোটা দল। মিলন স্যারের বাড়ি দেবু না পৌঁছলে স্যারের সন্দেহ হয়। উনি লোকজনের সঙ্গে নিয়ে মনোহরপুরের প্রান্তে অশ্বত্থ গাছতলায় এসে বুঝতে পারেন যা ভেবেছিলেন তাই, দেবু এখানেই এসেছে। আমি তো রাতে দেখেছিলাম দানবটাকে, এগিয়ে আসতো আমার দিকে। আমি গাছে উঠে বসে থাকতো, দূরাচ্ছিল। দেখলাম সবাই চলে যাচ্ছে, আমিও পালিয়ে গেলাম। এলাম যখন কেউ নেই, গাছে ছুটে এসে দেখি সে মেয়েটা আমার জায়গা নিয়েছে। তবে আমিও তাকে ছুঁই না, সেও না। দুজনেরই যে বড় খিদে। সকলেই বিস্ময়ে তাকিয়ে আছে রাজু পাগলার দিকে। ঠিকই, আসলে ওদের কেউ ক্ষতি না করলে ওরাও করে না। যারা চলে গেছে নিশ্চয়ই তারা ভয়ে কোনো ক্ষতি করতে চেয়েছিল সাপটার, তাই পরিণতি। এছাড়া কোনোভাবে লোকালয়ে ঢুকে পড়ে। খিদের তাড়না তো আছেই। মিলন স্যারের কথা শুনতে শুনতে তখন লোক ভেঙে পড়ছে। পুলিশ, বন দপ্তর সবাই কাজে লেগে পড়েছে। মিলন স্যার দেবুর মাথায় হাত রাখলেন। আমাদের ছাত্রদল, ভয়কে জয় করার প্রবল তাগিদ, এটাই দরকার। বাকিস দেবব্রতর অন্বেষণের নেশা ছিল, তা না হলে মনোহরপুর আর ফিরে পাওয়া যেত না। অজানা আতঙ্কে কেটে যেত সকলের জীবন। দেবুকে তখন কাঁধে তুলে নিয়েছে গোটা মনোহরপুরবাসী। উল্লাস চলছে রাস্তা জুড়ে। দেবুর তখনও ঘোর কাটেনি। ভাগ্যিস স্যার ছিলেন। রোজ একটু একটু করে সাহসের বীজ বুনেছেন দেবুর মাথায়। আর রাজু পাগলা, কতটা মানবিকতা বোধ তার! সে বুঝেছে এই অবলা জীবের খিদে। ঘুম পাড়ানি ওষুধ দিয়ে ময়ালটিকে খাঁচা গাড়িতে তোলা হয়েছে। দেবুর খুব অসহায় লাগলো তাকে। সে ঠিকই ভেবেছিল এই অশ্বত্থ গাছটায় জানে সব উত্তর। কতবার এসে অনুভব করেছে গাছটা যেন ফুলে ফেপে উঠছে। দেবু আবার গাছতলায় এসে বসল, গড়িটাকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রশান্তির হাওয়া বইছে, দেবুর চোখ জুড়িয়ে আসছে। রাতে যেন দিনের আলো ঢল মনোহরপুরে। সমস্ত কলরব ছাপিয়ে দেবুর কানে একটাই শব্দ, হিস হিস। সারা রাত একই ছন্দে বেজে গেল শব্দটি। দেবু ঘুমোচ্ছে তার মনোহরপুরের ছোট্ট ঘরে। মনোহরপুর ঘুমোচ্ছে নিশ্চিন্তের বেড়া জালে।